আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাজধানীর বনানী ১২ নম্বর মাঠে নিজ নির্বাচনী এলাকায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবে বিএনপি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সমস্যা সমাধান করা সম্ভব জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা নির্বাচনে রয়েছে তাদের মধ্যে বিএনপিরই একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, যেসব বেকাররা জমি বিক্রি করে কাজের জন্য বিদেশে যায় তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, স্বাস্থ্য সেবা সহজ করতে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সবার জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বনানীর পর কলাবাগান, মতিঝিল সহ ৮টি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন তারেক রহমান। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজী এই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। শেষ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বিএনপির পরবর্তী নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, কি খবর আছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান। ধানমন্ডির যে কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, সেই ক্রীড়াচক্র মাঠে ঠিক একটু আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভা করে গেছেন এবং এর পরবর্তী যে জনসভা, সেই জনসভাটি অনুষ্ঠিত হবে পীর জঙ্গি মাজার রোডে এবং পরবর্তীতে তিনি বাসাবো এলাকায় ধানের শীষের প্রার্থী যে রয়েছেন তার সমর্থনে তিনি জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করবেন এবং এর আগে তিনি তার নিজ সংসদীয় আসন ঢাকা ১৭ এলাকায় জনসংযোগ করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যে বিভিন্ন ইউনিট রয়েছে বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলের যে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা আসছেন এবং বিভিন্ন জনসভা এবং যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে মূলত তারা কি ধরনের উন্নয়ন করবেন এবং জনসাধারণের দোরগোড়ায় কি ধরনের সেবা পৌঁছে দিবেন সেই কথাগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি প্রত্যেকটি আসনে যাচ্ছেন এবং সেই আসনের যে প্রার্থী যারা রয়েছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের যে প্রতীক, সেই ধানের শীষের প্রতীক বা ধানের শীষের ছড়া তাদের হাতে তুলে দিচ্ছেন এবং সেই এলাকার জনগণকে মূলত দায়িত্ব দিচ্ছেন তিনি, যাতে আগামী ১২ তারিখ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনে সেই এলাকার লোকজন বা প্রত্যেকটি সংসদীয় আসনের লোকজন যাতে সহযোগিতা করে সেই আসনের প্রার্থীদের এবং 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 বিএনপির যে উন্নয়ন ভাবনা, সেই উন্নয়ন ভাবনা যাতে বাস্তবায়ন করা যায় সেই আহ্বান জানাচ্ছেন বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর। কার ইশারায় এবং কেন নির্বাচন কমিশন অন্ধকার গলিতে হাঁটা শুরু করেছে এমন প্রশ্ন করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি তেমনি এসব অপকর্ম মেনে নেওয়া হবে না।
দুপুরে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সরকারের কিছু আমলা সচিব এখনও দলবাজি করছেন এবং কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ভোটকেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীকাল ইসি ভবন ঘেরাও করার ঘোষণা দেন। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, আর কি খবর আছে আপনার কাছে? দিনের পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে কি জানাতে পারেন, আমাদের জানান। আলিমা, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী জনসভা আজকে ঢাকা 13 আসনে, এখানে মাওলানা মামুনুল হকের আসন এটি, এখানে জনসভা শেষ করে তার যে নির্বাচনী জনসভা এরপরে সন্ধ্যা নাগাদ সেটি দোহারে হবে। সন্ধ্যায় সেখানে তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। এর আগে তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15, সেখানে তার গণমিছিল এবং গণসংযোগ করার কথা রয়েছে। আগামীকালকে সকাল 7টায় কিন্তু নির্বাচনের যে প্রচারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে আগামীকাল 7টায় শেষ হবে, যেটি 22 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। এই বিরতিহীনভাবেই কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমান 22 জানুয়ারি থেকে এখন পর্যন্ত নির্বাচনী জনসভা দেশের বাইরে যেমন করেছেন, এবং গত পরশুদিন থেকে কিন্তু ঢাকায় তিনি জনসভা করছেন, তার নির্বাচনী এলাকা যেমন গণসংযোগ করছেন। গতকালকে তিনি নাহিদ ইসলামের আসনে সেখানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন। আজকে মাওলানা মামুনুল হক ঢাকা 13 আসনের যিনি এখানকার প্রার্থী, মোহাম্মদপুর এলাকার ঢাকা 13 আসন, এখানে তিনি জনসভায় অংশ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এবং এইখানে তিনি আসলে আজকে তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবং 11 দলের নেতাদের পক্ষ থেকে এখানে তারা যেই বিষয়টি সব থেকে জোরালোভাবে উপস্থাপন করেছেন, তারা বলছেন যে নির্বাচন কমিশনের এই যে 400 মিটারের মধ্যে মোবাইল ফোন না নিতে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতিবাদ তারা এখান থেকে জানাচ্ছেন। বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এবং আজকের মধ্যে যদি এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন বাতিল না করে, তাহলে তারা দুর্বার আন্দোলনের সাথে সাথে ইসি ভবন ঘেরাও করার যে কর্মসূচি সেটিও কিন্তু তারা করবেন, এরকম হুঁশিয়ারি ঘোষণাও কিন্তু তাদের পক্ষ থেকে এসেছে। তো লিমা, জামাতের আমিরের পরবর্তী যে কর্মসূচি সেটি আজকে রয়েছে, তিনি জনসভা এবং গণমিছিল করবেন, এবং তার যে হুঁশিয়ারি উচ্চারণ ইসির বিরুদ্ধে সেটিও কিন্তু জনসভা থেকে আজকে পরিলক্ষিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবরাখবর। ঢাকার 37টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, বাড়তি সতর্কতা হিসেবে নেওয়া হবে এসব কেন্দ্রে। অতীতে নির্বাচনে যেভাবে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এবার আর তা হবে না। আর সারা দেশে 5,56,127 জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান বাহিনীর মহাপরিচালক এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এছাড়া ভোট কেন্দ্র, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ভবনের নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ ও সোয়াতসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। 37টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই 37টি কেন্দ্রে 7 জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। নাগরিকদের ভয়হীনভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ নির্বাচনে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী সমাবেশে বাহিনীর মহাপরিচালক জানান, সারা দেশে 5,56,127 জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রধান হিসেবে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 4টি দলের প্রধান। প্রথমেই বিকেল 4:30টায় ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এরপর বিকেল 5টায় ভাষণ দেবেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন সন্ধ্যা 6:30টায়। আর সবশেষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারিত হবে সন্ধ্যা 7:15টায়। সবগুলো ভাষণই বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে প্রচারিত হবে। নির্বাচন কমিশন দলীয় প্রধানদের জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। সারা দেশে শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাইছেন ভোট। নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রচারণার শেষ দিন নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রামকে আধুনিক বন্দরনগরী করার ঘোষণা দেন। বিদেশিরা যখন বাংলাদেশে আসে প্রথম প্রশ্ন করে কি জানেন? আপনার বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম কত, ডেলিভারি টাইম কত, এফিসিয়েন্সি কি, এইটার উপর নির্ভর করেও এখানে বিনিয়োগ করে। সুতরাং বন্দরের আগামী দিনের বন্দরের এফিসিয়েন্সি, টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম, কস্ট একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে বন্দরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। একই সময় চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন 10 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি। যেভাবে মানুষদের দুয়ারে দুয়ারে গিয়েছি, ইনশাআল্লাহ জয় দাঁড়িপাল্লার হবে ইনশাআল্লাহ। যেখানেই আপনারা বাধা দেবেন সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ। বগুড়া 6 আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে শহরের আলতাফুন্নিসা খেলার মাঠে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল করেছেন 5 আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও গণসংযোগ করেছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মই প্রতীকের ডাক্তার মনীষা চক্রবর্তী। দিনাজপুর 3 আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। আর 2 আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের নেতৃত্বে বোচাগঞ্জ বাজার থেকে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের হয়। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে, আর 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উপজেলার গোলাপপুর চিনিকল স্কুল মাঠে জনসভা করেন। নওগাঁ সদর উপজেলার মাকরামপুর চারমাথা এলাকা থেকে 5 আসনে জামায়াতের প্রার্থী আসময় সায়েম নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। আর বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু নেতাকর্মীদের নিয়ে শহরের সুলতানপুর এলাকায় গণসংযোগ করেন। ফরিদপুর 2 আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়দ নগরকান্দা উপজেলায় জনসভা করেন।
নোয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী AKM মাহবুবউদ্দিন খোকন চাটখিল বাজারে জনসভা করেছেন। এছাড়া চাঁদপুর, মোংলা, সিরাজগঞ্জ, শেরপুর, মাদারীপুর, নেত্রকোনা সহ সারা দেশে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। শেষ দিনে নির্বাচনী প্রচারণা জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, সকাল থেকে নির্বাচনী প্রচারের চিত্র আমাদের জানান। লেবা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর যে সদর আসন, সেই সদর আসনে বাটার মোড়ে। আমরা এখানে যে আপনাকে একটু জানাতে চাই, রাজশাহী যে 6টি নির্বাচনী আসন রয়েছে, এই 6টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 30 জন প্রার্থী। তবে 30 জন প্রার্থীর মধ্যে মূলত যেহেতু বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা দেখেছি যে শেষ দিনের আজকে যেহেতু কালকে সকালেই 7টার মধ্যে নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে, মূলত আজকে নির্বাচনী প্রচার শেষ। এ কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রতিটি আসনে বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীরা শেষ দিনে নির্বাচনী প্রচারণা তারা সময় ব্যয় করেছে। তারা প্রতিটি আসনে যে সব এলাকায় এখনও তারা নির্বাচনী জনসংযোগে যেতে পারেনি, সেসব এলাকায় জনসংযোগ চালিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। আর আজকে বিকেল 3টার পর থেকে প্রতিটি আসনেই আমরা খোঁজ নিয়ে জেনেছি যে প্রত্যেক বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীদের নির্বাচনী শেষ জনসভা আজকে রয়েছে। আমি যেখানে রয়েছি সেখানে রাজশাহী সদর আসনের বিএনপির যে প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের যে উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি এখানে বিকেল 3:30টায় তার নির্বাচনী শেষ জনসভা রয়েছে। একই আসনের যে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তার নির্বাচনী প্রচারণা শেষ নির্বাচনী প্রচারণা তিনি শোডাউন একটি দেওয়ার কথা রয়েছে, সেটি 3:30টার দিকে নগরীর সিএনবি মোড় থেকে শুরু হবে। এভাবে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে 6টি নির্বাচনী এলাকার প্রতিটি আসনে আজকে শেষ দিনের মতো এই বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীরা তারা নির্বাচনী জনসভা করবে। আর এই মুহূর্তে যেহেতু এখন ভর দুপুর চলছে, এখন প্রার্থীরা আমরা যেটা খোঁজ দিয়ে জেনেছি তারা এই মুহূর্তে বাসায় গিয়ে বিশ্রাম নিচ্ছে এবং 3:30টার পর থেকে তারা আবারও মাঠে নামবে। এবং জানছিলাম রাজশাহী নির্বাচনী প্রচারের খবর। এখন যাচ্ছি চাঁদপুরের নির্বাচনী প্রচারের খবরে। সেখানে আছেন শরীফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফ, নির্বাচনী প্রচারের অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এই আসনটি আসলে দুই আসন। আমি যদি বলি আজকে নির্বাচনী প্রচারণার একেবারেই আসলে শেষ দিন। এই শেষ দিনে কিন্তু চাঁদপুরের 5টি আসনে এখন পর্যন্ত 36 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামাত সহ অন্য যে দলীয় প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা একেবারেই সরগরম রয়েছেন। তো এই আসনে ইতিমধ্যে আজকে শেষ দিনে কিন্তু প্রচারণা করছেন চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। আমরা যদি তার সাথে একটু কথা বলি, যে আপনি জানাবেন যে এখন পর্যন্ত আপনার কি অবস্থা, এই আসনের জন্য কি করতে চান? ধন্যবাদ NTV পরিবারকে। আসলে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব, উনি জাতির সামনে যে মহান পরিকল্পনা উপস্থাপন করেছেন, পরিকল্পনা ছাড়া কোনো জিনিসই বাস্তবায়ন হয় না। আমরা দেখেছেন, আপনারা দেখেছেন, একমাত্র আমাদের নেতা জনক তারেক রহমানই একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন। অন্য কোনো দল সেভাবে কোনো পরিকল্পনা উপস্থাপন করেন নাই। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমি চাঁদপুর 2 আসন থেকে পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য মতলবের জনগণকে নিয়ে, মতলবের ভোটারকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং মতলবের জনগণ অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত। তারা আগামী দিনে 12 তারিখে ধানের ভোট দিয়ে এবং আমাদের নেতার যে পরিকল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকালে কাজ করতে উৎসাহিত এবং ভোট দিবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই আসনটা ওনারা আমার এলাকার এই চাঁদপুর 2 আসনের জনগণ দলকে উপহার দিতে চায় এবং সরকারকে গঠন করার জন্য সহযোগিতা করতে চায়। জানছিলাম চাঁদপুরের নির্বাচনী প্রচারের খবর। র্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যের জবানবন্দিতে এসব কথা বলেন তিনি। দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরার জন্য 18 ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সাক্ষ্যের জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, র্যাব বিলুপ্ত করতে চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে তা পারা যায়নি। বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে, সেনাবাহিনীর কলঙ্কও মুছে যাবে। ডিজিএফআই এবং র্যাবের দায় সেনাপ্রধানের উপরে আসে না এবং সেনাবাহিনী থেকেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না বলেও জানান তাজুল ইসলাম। সরকার পরিবর্তনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার বন্ধের কোনো সম্পর্ক নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক নীতি অব্যাহত রেখেই চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার 10% অপরিবর্তিত রয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে নির্বাচনের পর ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে বলে আশা করেন গভর্নর। সরকার ঋণ বেশি নেয়ায় ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কমেছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির ঊর্ধ্বসীমা আগের মতোই 11.5% রাখা হয়েছে। আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির নিম্নসীমা কমিয়ে 7.5% নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 8.5% করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।